বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন, প্রভাষক রসায়ন, হাজীপুর সম্মিলনী ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ ও মজার একটি টপিকস নিয়ে আলোচনা করা হবে। আমাদের আজকের টপিকস স্থিরীয় সমতা। আজকের আলোচনা জ্যামিতিক সমতা। তো শিক্ষার্থীবৃন্দ, স্থিরীয় সমতা বিষয়টা স্পষ্ট হয়ে বোঝার জন্য যদি ছোট্ট একটি গল্প তোমাদের সামনে বলি, তাহলে তোমরা স্থিরীয় সমতা খুবই সুন্দরভাবে বুঝতে পারবে। মনে করো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা মেয়ের সাথে রিলেশন করেছে। মেয়েটার নাম আমরা আসলে জানি না, ধরে নিচ্ছি মেয়েটার নাম সিস্টার। এই সিস্টার শয়নে স্বপ্নে সবসময় ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসে। যাই হোক, এই রিলেশনের এক পর্যায়ে সিস্টার প্রেগনেন্ট হয়ে গেছে। সিস্টার যখন প্রেগনেন্ট হলো, তখন কী করতে হবে? তাকে অপারেশন করতে হবে, অর্থাৎ পেট কাটতে হবে। যখন তাকে অপারেশন করা হলো, এই সিস্টার 4টি বাচ্চার জন্ম দিল, অর্থাৎ 2 জোড়া বাচ্চা জন্ম দিল। এক জোড়া বাচ্চা দেখতে ওই সিস্টারের মতো, আরেক জোড়া বাচ্চা দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো। যে 2 জোড়া বাচ্চা দেখতে সিস্টারের মতো, সেই 2 জোড়া বাচ্চা প্রথমটা ধরে নিচ্ছি হাত লম্বা, পা ছোট, পরেরটার পা লম্বা, হাত ছোট, অর্থাৎ দেখতে খানিকটা প্রায় সিস্টারের মতো। আর ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে যে 2 জোড়া বাচ্চা, সেই বাচ্চাগুলোর হাত পাগুলো কেমন জানি একটা অসম। তখন সিস্টার এবং ডোনাল্ড ট্রাম্প চিন্তায় পড়ে গেল, এদের নাম কি রাখা যায়। তখন তারা একটু চিন্তা করে দেখতে পেল যে প্রথম 2 জোড়া বাচ্চা যেহেতু দেখতে সিস্টারের মতো, তাই এদের নাম রাখলেন সিস। আর পরের 2 জোড়া বাচ্চা দেখতে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের মতন, সেহেতু তাদের নাম রাখলেন ট্রান্স। এটা থেকে আমরা বুঝতে পারলাম যে একই ধরনের গ্রুপ যদি একই পাশে অবস্থান করে, তাহলে সেটা সিস সমান, আর যদি ভিন্ন পাশে অবস্থান করে তাহলে ট্রান্স সমান। তো শিক্ষার্থীবৃন্দ, গল্পটা বলার উদ্দেশ্য ছিল যাতে তোমরা বেসিক বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারো। এখন আমরা সরাসরি আলোচনায় চলে আসি। আলোচনা হচ্ছে স্থিরীয় সমানতা। স্থিরীয় সমানতা বিষয়টা কি? স্থিরীয় সমানতা হলো একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট পদার্থের অণুতে পরমাণু বা গ্রুপের স্থানিক বিন্যাস বা কনফিগারেশন ভিন্ন হওয়ার জন্য যে সমানতার সৃষ্টি হয় তাকে স্থিরীয় সমানতা বলা হয়। এটিকে অপারেশনাল আইসোমার বলা হয়ে থাকে। এখন আমরা একই আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত বিশিষ্ট পদার্থের যে স্থানিক বিন্যাস বা কনফিগারেশনটা যে ভিন্ন হয়, এই বিষয়টি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। স্থানিক বিন্যাস বা কনফিগারেশন
কেন ভিন্ন হয়? তো শিক্ষার্থীবৃন্দ, স্টিরিও সমানতার যে স্থানিক বিন্যাস বা কনফিগারেশনটা, এই বিষয়টা যদি আমরা একটু স্পষ্ট আকারে ব্যাখ্যা করতে চাই, তাহলে তোমরা বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারবে। এখানে দেখো যে একটি প্রতিস্থাপন বিক্রিয়া, এই প্রতিস্থাপন বিক্রিয়ায় এই যে ক্লোরিনটা, এই ক্লোরিন পরমাণু আকারটা কেমন, একটু বড় আকারে। এই যে হাইড্রোজেনটা, এটার আকার কেমন, একটু ছোট আকারে। এখন এইখানে এই কার্বনের সাথে যে 4টি গ্রুপ যুক্ত আছে, এই ক্লোরিনটা যদি এরকম ভাবে স্থান দখল করে থাকে, এই ক্লোরিনটা যদি এরকম ভাবে স্থান দখল করে থাকে, আর এই ক্লোরিনটা যদি এভাবে স্থান দখল করে থাকে, তাহলে এই হাইড্রোজেন পরমাণুটা কেমন ভাবে আছে, দেখো একটা ছোট্ট জায়গাতে স্থান দখল করে আছে। এখন এই ক্লোরিনটা যদি এখানে প্রতিস্থাপিত হয়, তাহলে কোথা থেকে প্রতিস্থাপিত হবে? আমরা যদি এদিক থেকে প্রতিস্থাপন করতে যাই, তাহলে দেখো এ একটু কম জায়গা পাবে। আবার যদি এটিকে যদি এদিক দিয়ে প্রতিস্থাপিত করতে যাই, তাহলে আরো কম জায়গা পাবে। অর্থাৎ এটিকে এদিক থেকে যদি প্রতিস্থাপন করতে যাই, তাহলে এটি সবচেয়ে সহজে প্রতিস্থাপিত হতে পারবে, কারণ এখানে যে গ্রুপটি যুক্ত আছে, এই গ্রুপটি হচ্ছে ক্ষুদ্র গ্রুপ। আর এ পাশে যে 3টি গ্রুপ যুক্ত আছে, এই 3টি গ্রুপ বৃহৎকার গ্রুপ। এ পাশ থেকে যদি ক্লোরিন এদিকে যদি প্রতিস্থাপিত হতে যায়, তাহলে একটা বড় ধরনের বাধার সৃষ্টি হয়, অর্থাৎ স্টেরিক বাধা প্রাপ্ত হয়। এদিক থেকে ওই সেই ধরনের বাধাটা প্রাপ্ত হয় না। এই যে পরমাণু প্রতিস্থাপিত হওয়ার জন্য একটা বাধার সৃষ্টি হচ্ছে, সেই বাধাটা হচ্ছে স্টেরিক বাধা। আর এই স্টেরিক বাধার কারণে যে স্থানিক বিন্যাসটা সৃষ্টি হচ্ছে বা কনফিগারেশনটা সৃষ্টি হচ্ছে, সেটির কারণে স্টিরিও সমানতা বিষয়টার ক্ষেত্রে এই যে বাধা, এই বাধাটা হচ্ছে স্থানিক বিন্যাস বা কনফিগারেশন। আর এটির কারণে ভিন্ন ভিন্ন সমাণুর সৃষ্টি হচ্ছে। এই ক্লোরিন পরমাণু প্রতিস্থাপিত হয়ে পরবর্তীতে কার্বন টেট্রাক্লোরাইড ও হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে। এখন আমরা আসি জ্যামিতিক সমানতা কি। জ্যামিতিক সমানতা বিষয়টা সুন্দরভাবে বোঝার জন্য সংজ্ঞাটা একটু আলোচনার প্রয়োজন। তোমরা একটু ফোকাস করবে এবং মনে রাখার চেষ্টা করবে জ্যামিতিক সমানতাটা কি। একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগের কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে সৃষ্ট সমানতাকে জ্যামিতিক সমানতা বলা হয়। কি বলা হয়েছে? একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে সৃষ্ট সমানতাকে জ্যামিতিক সমানতা বলা হয়। জ্যামিতিক সমানতা 2 প্রকার। একটি হচ্ছে সিস সমাণু, অপরটি হচ্ছে ট্রান্স সমাণু। ওই যে সেই সিসটা দেখতে একই রকম, আর ট্রান দেখতে আলাদা আলাদা, গঠন ভিন্ন। ট্রান্স সমাণু, তাহলে সিস সমাণু একই পাশে হলে সিস সমাণু, আর একই গ্রুপ ভিন্ন পাশে হলে ট্রান্স সমাণু। জ্যামিতিক সমানতা স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য কয়েকটি শর্তের কথা না জানলে আমাদের জ্যামিতিক সমানতা পূর্ণাঙ্গভাবে আমরা বুঝতে পারব না। জ্যামিতিক সমানতাকে 4:4 সমানতা বলা হয়, কারণ জ্যামিতিক সমানতা হতে হলে তাকে 4টি শর্ত পালন করতে হবে। আমরা এখন 1 নম্বর শর্তের
যদি যায়, 1 নম্বর শর্ত হচ্ছে ঘূর্ণন, মুক্ত ঘূর্ণন থাকা যাবে না। অর্থাৎ একক বন্ধনে মুক্ত ঘূর্ণন হয়, দ্বিবন্ধনে মুক্ত ঘূর্ণন হয় না। একক বন্ধনে কেন মুক্ত ঘূর্ণন হয় সে বিষয়টি যদি আমরা স্পষ্ট করে বুঝতে চাই, তাহলে দেখো এখানে আমরা একটি যৌগ লিখেছি। এই যৌগটিতে যে 4টি গ্রুপ আছে কার্বন পরমাণুর সাথে যে 3টি গ্রুপ আছে, এই 3টি গ্রুপই ভিন্ন ভিন্ন, 3টি গ্রুপই ভিন্ন ভিন্ন এবং উভয় পাশে একই ধরনের গ্রুপ যুক্ত আছে এবং এখানে কার্বন কার্বন বন্ধনটি একক বন্ধনের সহিত যুক্ত আছে। এটিকে যদি আমরা ঘোরাই, এভাবে ঘোরাই, তাহলে দেখো এর যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর কোনো পার্থক্য হচ্ছে না, অর্থাৎ গঠনের কোনো পার্থক্য হচ্ছে না, অর্থাৎ এই গঠনটি তৈরি হচ্ছে। কার্বন কার্বন একক বন্ধনে মুক্ত ঘূর্ণন হয় বলে এই একক বন্ধন বিশিষ্ট যৌগ জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। দ্বিবন্ধনে মুক্ত ঘূর্ণন হয় না। কেন হয় না? যদি দ্বিবন্ধন বিশিষ্ট একটি যৌগ আমরা এখানে লিখেছি, এই দ্বিবন্ধন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে যদি আমরা এই বন্ধনটিকে এভাবে ঘোরাতে থাকি, তাহলে এই দ্বিবন্ধনটি ভেঙে যাবে। আর দ্বিবন্ধনটি যদি ভেঙে যায়, তাহলে এই পরমাণুটির স্থায়িত্ব আর থাকবে না, এই পরমাণুটি তখন নষ্ট হয়ে যাবে। এই পরমাণুটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে দ্বিবন্ধনের উপস্থিতিও থাকবে না, আর দ্বিবন্ধনের উপস্থিতি যদি না থাকে, তাহলে সেটি জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। তাই দ্বিবন্ধন বিশিষ্ট যৌগের মুক্ত ঘূর্ণন হয় না। আমরা যদি ছোট্ট একটি উদাহরণ, ছোট্ট একটি গল্প যদি আমরা বলি, গল্পটি হচ্ছে বিদেশের কোনো কান্ট্রিতে যদি দুই মাথাওয়ালা কোনো ব্যক্তি জন্ম নেয়, যাদের পা দুইটি, হাত দুইটি, সে ব্যক্তি কি মুক্তভাবে ঘুরতে পারবে? পারবে না, কারণ তার মাথা দুইটি, সে যদি চায় ইচ্ছামতো ঘোরার জন্য, তাহলে সে ইচ্ছামতো সে ঘুরতে পারবে না। তাই এখানেও বন্ধন হচ্ছে দুইটি, চাইলেও ইচ্ছামতো সে ঘুরতে পারবে না। তাই দ্বিবন্ধন বিশিষ্ট যৌগে যেহেতু মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না, তাই দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ জ্যামিতিক সমতা অর্থাৎ সিস ট্যান্স সমতা প্রদর্শন করে। এখানে আমি একটি ব্যতিক্রম কথা লিখেছি যে চাকরিক যৌগ। আমরা হার্টে রিং পরানোর বিষয়টা যদি একটু মনে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় এবং তার হার্টে যদি রিং পরানো হয়, তাহলে সে কি মুক্তভাবে চলাচল করতে পারবে? আমার মনে হয় সে মুক্তভাবে চলাচল করতে পারবে না। তাই হার্টে রিং পরানো বিশিষ্ট যে যৌগ অর্থাৎ চাকরিক যে যৌগ, এই যৌগগুলোর ক্ষেত্রে মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। আর যেহেতু মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না, সেহেতু এই চাকরিক যৌগগুলো তাদের চক্রে উপস্থিত বিভিন্ন পরমাণু বা মূলকের বিভিন্ন স্থানিক বিন্যাসের কারণে জ্যামিতিক সমতা সৃষ্টি করে, অর্থাৎ সিস ট্যান্স সমতা প্রদর্শন করে। এইখানে দেখো আমরা একটি যৌগ লিখেছি, এই যৌগটি ক্ষেত্রে এটি হচ্ছে সিস সমাণু, এটি হচ্ছে ট্রান্স সমাণু। চাকরিক যৌগে যেহেতু চাকরিক যৌগ অর্থাৎ যেহেতু রিং বিশিষ্ট যৌগ, রিং মানে চক্র, সুতরাং চক্র উপস্থিত থাকলে সেটি জ্যামিতিক সমতা সৃষ্টি করবে। তাহলে আমরা মনে হয় 1 নম্বর শর্তটি খুব সুন্দর ও স্পষ্টভাবে বুঝে ফেলেছি। এখন আমরা 2 নম্বর শর্তে আসি। 2 নম্বর শর্ত হচ্ছে একটি কার্বনের সাথে যুক্ত অপর কার্বনের বন্ধনকে উপর নিচে দুটি অংশে ভাগ করতে হবে। অর্থাৎ
কি করতে হবে, ওই যে অপারেশন অর্থাৎ পেট কাটতে হবে। এখন উপরের দুটি অংশ একই হলে সিস, আলাদা হলে ট্রান্স। আমরা দেখব কি বলেছি, পেট কাটতে হবে। মাঝখান দিয়ে আমরা পেট কেটে ফেললাম অর্থাৎ অপারেশন করে ফেললাম। উপরের এই দুটি গ্রুপ দেখো একই গ্রুপ অর্থাৎ সেম জিনিস আছে উপরে, সুতরাং এটি সিস সমান। এটা কাটার পরে যদি আড়াআড়ি ভার্সানে দেখো ভিন্ন গ্রুপ আছে, এটি এবং এটি ভিন্ন নয়, আড়াআড়িভাবে একই গ্রুপ আছে। যদি পেট কাটার পরে উপরের দিকে বা উপরের অংশে যদি একই গ্রুপ থাকে তাহলে সিস সমাণু, আর যদি আড়াআড়িভাবে একই গ্রুপ থাকে তাহলে ট্রান্স সমাণু। আমরা কি বুঝলাম, আমরা যদি উপরের অংশে যদি দেখি একই গ্রুপ তাহলে সিস সমাণু, আর আড়াআড়িভাবে যদি দেখি তাহলে ট্রান্স সমাণু। ট্রান্স সমাণু সবসময় এই বিষয়টি মেনে করে নয়, কিছু ব্যতিক্রম থাকতে পারে। এখন সিস ট্রান্স সমাণু কিভাবে তোমরা একটি যৌগ দেখে বুঝতে পারবে যে এই যৌগটির ভিতরে জ্যামিতিক সমানতা রয়েছে অর্থাৎ সিস ট্রান্স সমানতা রয়েছে। এজন্য আমাদের সর্বপ্রথমেই আমাদের যৌগটিকে উপরে এবং নিচে দুটি অংশে ভাগ করতে হবে। উপরে এবং নিচে দুটি অংশে ভাগ করার পরে যদি উপরের অংশে যদি একই গ্রুপ অর্থাৎ সেম গ্রুপ থাকে অর্থাৎ সিস্টারের মতো দেখতে হয় তাহলে তারা সিস সমাণু, আর যদি আড়াআড়িভাবে দেখতে যদি ট্রাম্পের মতো হয় তাহলে সেটাকে আমরা বলবো ট্রান্স সমাণু। অর্থাৎ এটি হচ্ছে সিস ট্রান্স সমানতার 3 নম্বর শর্ত। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে সমানতার জ্যামিতিক সমানতার 4 নম্বর শর্তের ব্যাখ্যা। সবগুলোই যদি আলাদা প্রতিস্থাপক হয়, সবগুলো কার্বনের সাথে দ্বিবন্ধনের সাথে যুক্ত সবগুলো প্রতিস্থাপক যদি আলাদা হয় তাহলে আণবিক ভর উচ্চ ও নিম্ন অনুযায়ী সিস ট্রান্স সমাণু নির্ধারিত হয়। অর্থাৎ এক্ষেত্রে পা থেকে মাথা পর্যন্ত লম্বা করে কাটতে হবে, তারপর পেট কাটতে হবে অর্থাৎ ডাবল অপারেশন করতে হবে। এখন আমরা এখানে দুটি যৌগ লিখেছি। এই যৌগটিতে কিভাবে আমরা দেখব কোনটি সিস সমাণু এবং কোনটি ট্রান্স সমাণু, এই বিষয়টা বোঝার জন্য আমি বলেছি কি করতে হবে, এক্ষেত্রে পা থেকে মাথা পর্যন্ত লম্বা করে কাটতে হবে। পা থেকে মাথা পর্যন্ত লম্বা করে কাটলাম, তারপরে পেট কাটলাম। এই যৌগটির ক্ষেত্রেও পা থেকে মাথা পর্যন্ত কেটে ফেললাম, তারপরে পেট কাটলাম। এখন আমরা দেখব উপরের কার্বনের সাথে যুক্ত যে গ্রুপগুলো রয়েছে সেগুলোর আণবিক ভর কেমন অবস্থায় আছে। আয়োডিন এবং ক্লোরিন দুটির মধ্যে কোনটির আণবিক ভর বেশি? আয়োডিনের বেশি। ব্রোমিন এবং ফ্লোরিন এই দুটি যৌগের মধ্যে কোনটির আণবিক ভর বেশি? ব্রোমিনের বেশি। ক্লোরিনের কি কম, ফ্লোরিনের কম। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আড়াআড়ি ভার্সান বেশি রয়েছে আড়াআড়ি ভার্সান, অতএব এটি ট্রান্স সমাণু। এখন আমরা যদি দেখি আয়োডিনের আয়োডিন এবং ক্লোরিন দুটির মধ্যে কার আণবিক ভর বেশি? আয়োডিনের বেশি, ক্লোরিনের কম। ব্রোমিন এবং ফ্লোরিনের কার আণবিক ভর বেশি? ব্রোমিনের বেশি, ক্লোরিনের কম। তাহলে একটু আগে আমি তোমাদের যে থিওরিটা শেখালাম যে যদি একই দিকে মানে উপরের অংশে যদি একই ধরনের জিনিস থাকে বা একই ধরনের গ্রুপ থাকে তাহলে সেটাকে বলা হয় সিস সমাণু। দেখো এখানে উপরে বেশি, তাহলে কি এটাকে আমরা কি বলতে পারি?
সিস সমাণু বলতে পারি। আর যদি ট্রান্সভার্সানে মানে আড়াআড়িভাবে যদি একই জিনিস থাকে বা একই গ্রুপ থাকে তাহলে সেটাকে আমরা ট্রান্স সমাণু বলতে পারি। এখানে দেখো আড়াআড়িভাবে বেশি বেশি, এখানে উপরে বেশি বেশি, তাই এটি ট্রান্স সমাণু, এটি সিস সমাণু। শিক্ষার্থী বন্ধুরা, সিস সমাণু এবং ট্রান্স সমাণু সম্পর্কে তোমাদের বেসিক ধারণাটা দেওয়া হলো। এখন তোমাদের সিস সমাণু এবং ট্রান্স সমাণু কোন কোন গাঠনিক কাঠামোর উপর নির্ধারিত হয় সে বিষয়টি দেখানো হবে। যে গঠন হলে জ্যামিতিক সমতা দেখাবে এমন তিনটি গঠন আমি আজকে তোমাদের দেখাবো। এই বিষয়টি সিকিউ এবং এমসিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষাতে অনেক আসে। এবং পরবর্তীতে আমি দুটো প্রশ্ন লিখেছি, অন ব্রোমোপ্রোপিন জ্যামিতিক সমতা দেখায় কি। 2 নম্বর প্রশ্ন লিখেছি, টু পেন্টিন জ্যামিতিক সমতা দেখায় কি। এই অংশ আলোচনা শেষে ওই দুইটা প্রশ্ন তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে। ওই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষাতে অনেক আসে। তোমরা যদি এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারো তাহলে ওই দুইটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরা করতে পারবে। এখন আমরা আসি প্রথম প্রশ্ন। দেখো, গঠন যদি এমন হয়, এ বি কার্বনের সাথে যুক্ত দ্বিবন্ধন কার্বন এ বি, অর্থাৎ এ এবং বি প্রতিস্থাপক যদি সমান না হয় তাহলে কেমন হবে। এ এবং বি প্রতিস্থাপক যদি সমান না হয় তাহলে আমি কি বলেছিলাম, আমরা প্রথমে পেট কাটবো, অর্থাৎ উপর এবং নিচে দুইটি অংশে ভাগ করব। যদি উপরের পাশে একই গ্রুপ হয়, এখানে এবং এখানে উপরের অংশে গ্রুপ দুইটা একই, অর্থাৎ এটি সিস সমাণু। এবং দেখো আড়াআড়ি ভার্সান অর্থাৎ ট্রান্সভার্সানে গ্রুপ দুইটা একই, সুতরাং এটিকে আমরা ট্রান্স সমাণু বলব। এই যৌগটির গঠন হচ্ছে, এই যৌগটি আমরা দুটো সমাণু পেলাম, একটি হচ্ছে সিস সমাণু, অপরটি হচ্ছে ট্রান্স সমাণু, যেটির ক্ষেত্রে এ এবং বি প্রতিস্থাপক উভয় আলাদা। 2 নম্বর শর্তের সাথে যদি আমরা আসি, এ বি কার্বনের সাথে যুক্ত, বি ডি কার্বনের সাথে যুক্ত, যেখানে এ এবং বি সমান নয়, আবার বি এবং ডি সমান নয়, তেমন একটি যৌগের উদাহরণ আমরা লিখেছি এখানে, CH3CH ডাবল বন্ড CH বন্ড Cl। আমরা যদি দ্বিবন্ধনটিকে এখানে লিখে ফেলি, তারপরে প্রতিস্থাপকগুলো যদি আমরা লেখার চেষ্টা করি, HCl। দেখো এখানে সেই একই থিওরি, যে এখানে প্রথমে একে পেট কাটতে হবে, অর্থাৎ অপারেশন করতে হবে। উপরের দুটো গ্রুপ একই গ্রুপ, সুতরাং এটি সিস সমাণু। এটার ক্ষেত্রে আমরা লিখে ফেলি। এটাকে যদি আমরা উল্টোভাবে লেখার চেষ্টা করি, এখানে যদি আমরা CH3 লিখি, এখানে যদি H লিখি, এখানে যদি H লিখি, এখানে আমরা যদি Cl লিখি, তাহলে আড়াআড়ি ভার্সান, অর্থাৎ এই ভার্সানে এই গ্রুপ দুটো একই, অর্থাৎ এটি হচ্ছে ট্রান্স সমাণু। এবার যদি আমরা 3 নম্বর শর্তের ক্ষেত্রে দেখাই, যে এ বি কার্বনের সাথে যুক্ত দ্বিবন্ধন সি ডি ই, অর্থাৎ এখানে এ এবং বি প্রতিস্থাপক সমান, কিন্তু ডি এবং ই প্রতিস্থাপক সমান, এ এবং বি প্রতিস্থাপক সমান নয়, ডি এবং ই প্রতিস্থাপক সমান নয়, অর্থাৎ 4টি প্রতিস্থাপকই যদি ভিন্ন ভিন্ন হয়, এরকম একটি যৌগের উদাহরণ হিসেবে আমরা লিখি CH3 বন্ড CH ডাবল বন্ড CH Cl Br। এই যৌগটির গঠন আমরা যদি দেখাতে চাই তাহলে দ্বিবন্ধনটা আগে লিখে ফেললাম, কার্বনের সাথে দ্বিবন্ধন দেখলাম, তারপরে প্রতিস্থাপকগুলো যদি আমরা দেখাই, প্রথমে আছে H, তারপরে আছে CH3, তারপরে আছে Cl, তারপরে আছে Br। এটিকে যদি আমরা একটু উল্টোভাবে লিখি, CH3H Br Cl। এটির ক্ষেত্রে সেই আমাদের পা থেকে মাথা পর্যন্ত
কাটতে হবে, তারপরে অপারেশন করতে হবে অর্থাৎ পেট কাটতে হবে, ওই থিওরি কাজে লাগবে। এবং এটির ক্ষেত্রে উচ্চ আণবিক ভর ও নিম্ন আণবিক ভর বিশিষ্ট উচ্চ আণবিক ভর ও নিম্ন আণবিক ভর দেখে এটির সিস্টেম সমতা নির্ধারিত হবে। অর্থাৎ আমরা যদি এটির ক্ষেত্রে পা থেকে মাথা পর্যন্ত কাটি, তারপরে যদি আমরা পেট কাটি, তাহলে আমরা এখন আণবিক ভর যদি হিসাব করি, এর আণবিক ভর কম, CH3 এর আণবিক ভর বেশি, আণবিক ভর কম, এর আণবিক ভর বেশি। দেখো উপরের পাশে অর্থাৎ উপরের অংশে আণবিক ভরটা কম দেখা যাচ্ছে, অর্থাৎ সেম জিনিস দেখা যাচ্ছে, সুতরাং এটি সিস সমাণু। এই যৌগটির ক্ষেত্রে এটার আণবিক ভর বেশি, এটির কম, এটির বেশি, এটির কম। যদি আমরা ওই থিওরি কাজে লাগাই, পা থেকে মাথা পর্যন্ত কাটি, তারপরে পেট কাটি, তাহলে দেখা যাবে যে উপরে বেশি অর্থাৎ উপরের অংশে যে আণবিক ভরটা আছে সেটি উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি উপরের অংশে বেশি এবং কম, অর্থাৎ আড়াআড়ি ভার্সানে এর আণবিক ভরটা বেশি রয়েছে। অর্থাৎ আড়াআড়ি ভার্সানে বেশি থাকার কারণে এই যৌগটিকে আমরা ট্রান্স সমাণু বলতে পারি। অর্থাৎ এইখানে যে যৌগটি উপস্থিত রয়েছে এই যৌগটির ক্ষেত্রে চারটি প্রতিস্থাপকই ভিন্ন। অর্থাৎ এখানে যে প্রতিস্থাপকগুলো রয়েছে এই প্রতিস্থাপকগুলো সবগুলো ভিন্ন হওয়ায় আমরা চারটি প্রতিস্থাপক লিখে এর বন্ধনগুলো দেখিয়েছি এবং বন্ধনগুলো দেখিয়ে এর আণবিক ভর হিসাব করেছি এবং আণবিক ভর হিসাব করে আমরা দেখতে পেলাম যে উপরের অংশে সেম জিনিস অর্থাৎ আণবিক ভর কম, সুতরাং এটি সিস সমাণু। এবং এই যৌগটির ক্ষেত্রে গঠন লেখার পরে আণবিক ভর হিসাব করে দেখতে পেলাম যে ট্রান্সভার্সন অর্থাৎ ট্রান্সভার্সনে আণবিক ভর বেশি হয়, এই যৌগটিকে ট্রান্স সমাণু বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আগামী ক্লাসে তোমরা এই দুটি প্রশ্ন নিজেরা চেষ্টা করবে। 1 ব্রোমোপ্রোপিন জ্যামিতিক সমানতা দেখায় কিনা, 2 পেন্টিন জ্যামিতিক সমানতা দেখায় কিনা। অর্থাৎ তোমরা যদি এই বিষয়টি স্পষ্ট করে বুঝতে পারো তাহলে এই দুটো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। আজকে এই অনলাইন ক্লাসের সমাপ্তি এখানেই করছি। যদি আমার ক্লাসে কোনো প্রকার সমস্যা বা ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্টস করে জানাবে। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে কমেন্টস শেয়ার করতে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ।